একজন আন্ডারকভার এজেন্ট এক কুখ্যাত ক্রিমিনালকে ধরতে এসে নিজেই ফেঁসে যায় আরেক ঝামেলায়। ঘরে বউ থাকতেও এবার তার জীবনে উড়ে এসে জুড়ে বসে তার সুন্দরী এক্স গার্লফ্রেন্ড। এবার তাকে নিয়ে টানাটানি চলতে থাকে, তার স্ত্রী ও তার এক্স গার্লফ্রেন্ডের মধ্যে চলতে থাকে তুমুল গন্ডগোল। এবার এই এজেন্ট কি করবে? সে কি নিজের মিশন সামলাবে নাকি তার সংসার? সেটা দেখবো আজকের গল্প। মুভি শুরু হয় আমাদের তেলেঙ্গানা শহরকে দেখিয়ে, যেখানে আমরা জানতে পারি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিও অখিল আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসতে চলেছে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই অখিলের সঙ্গে দেখা করার জন্য খুব উৎসুক হয়ে বসেছিল। সবাই অখিলকে ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য কনভিন্স করতে চাইছিল, আর এর জন্যই তেলেঙ্গানার সিএম স্বয়ং অখিলকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য চলে যায়। আর তার সিকিউরিটির জন্য অনেক পুলিশ ফোর্স সেখানে উপস্থিত ছিল, আর সেই সমস্ত পুলিশ ফোর্স আর সিকিউরিটি টিমকে লিড করছিল অফিসার মীনাক্ষী। এরপর এয়ারপোর্ট থেকে অখিলকে সঙ্গে নিয়ে সিএম তার অফিসে আসে এবং সেখানে তারা মিটিং করে, এবং মিটিং শেষে রুলিং পার্টির প্রেসিডেন্ট অখিলকে তার সঙ্গে তার ফার্ম হাউসে নিয়ে যায় তাকে আলাদাভাবে যত্নার্থী করার জন্য। আর তারা সেখানে খাওয়া দাওয়ার জন্য যখন তৈরি হচ্ছিল, তখনই সেখানে এক খতরনাক গ্যাংস্টার বিরজু পান্ডের লোক চলে আসে, আর তারা তাদের উপর অ্যাটাক শুরু করে। মীনাক্ষী অনেকক্ষণ ধরে তাদের সঙ্গে ফাইট করে, সে অখিলকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই গ্যাংস্টারটা অখিলকে কিডন্যাপ করেই ফেলে। এরপর সিএম যখন জানতে পারে অখিল কিডন্যাপ হয়ে গেছে, তখন সে প্রেসিডেন্টের ওপর অনেক রেগে যায়, কিন্তু এখন তো কিছু করার নেই। তাই সে সবাইকে বলে এই খবর যেন কোনো মতে বাইরে না যায়, না হলে আমার সিএম এর চেয়ার চলে যাবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক প্রেসার ছিল, প্রধানমন্ত্রীও তার সঙ্গে যত দ্রুত সম্ভব দেখা করতে চাইছিল। আর এই সবেরই মধ্যে বিরজু পান্ডে সিএম কে ফোন করে, আর সিএম কে বলে, দেখ আমার ভাই পাপা পান্ডে সে সেন্ট্রাল জেলে বন্দী হয়ে আছে, তাকে জেল থেকে বার করে আমার কাছে নিয়ে আয়, তার বদলে আমি অখিলকে সুস্থভাবে ছেড়ে দেব। কিন্তু আসলে সিএম জানতোই না যে পাপা পান্ডে আর বিরজু পান্ডে কে। তখন মীনাক্ষী বলতে শুরু করে, আসলে বিরজু পান্ডে আর পাপা পান্ডে দুজনে ভাই, তারা টাকার বিনিময়ে মার্ডার আর কিডন্যাপ করত। আর এছাড়াও তাদের একটা গ্যাং আছে, যেই গ্যাং এর লোকজন তাদের এক কথায় যে কোনো মানুষকে মারতে একটু সময় নিত না। আর তাদের একটা শত্রু গ্যাংও আছে, আর সেই গ্যাং এর হেড হচ্ছে বিল্লু নায়েক আর তার ভাই ছোট নায়েক। আর এরা অনেকদিন ধরে নিজেদের মধ্যে মারামারি করে আসছিল। আর একদিন নায়েক গ্যাং এর লোকেরাই পুলিশকে খবর দিয়ে পাপা পান্ডেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, আর তখন থেকেই পাপা পান্ডে জেলে বন্দী হয়ে আছে। আর তাকেই জেল থেকে ছাড়ানোর জন্য বিরজু পান্ডে অখিলকে কিডন্যাপ করেছে। আর এটা শোনার পর সিএম সঙ্গে সঙ্গে সেই জেলের জেলার জর্জ অ্যান্টনিকে ডেকে আনে, আর তাকে আনঅফিসিয়ালি পাপা পান্ডেকে ছেড়ে দিতে বলে। কিন্তু জর্জ একজন সৎ পুলিশ অফিসার ছিল, তাই সে সঙ্গে সঙ্গে এইসব করতে সিএম কে মানা করে দেয়। আর এও বলে, যদি পাপা পান্ডেকে জেল থেকে মুক্ত করার জন্য আমাকে যদি অন্য কোথাও ট্রান্সফার করা হয়, আমি প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেবো যে আপনি ইললিগাল ভাবে পাপা পান্ডেকে জেল থেকে মুক্ত করে দিতে চেয়েছিলেন। আর এই কথা শুনে সিএম অনেক ভয় পেয়ে যায়, আর জর্জকে বলে, আরে পাগল, আমি তোর সততার পরীক্ষা নিচ্ছিলাম, আর তুই এই টেস্টে পাস করে গেছিস, যা এবার এখন চলে যা। আর এরই সঙ্গে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। আর এরপর তারা অখিলের মতো দেখতে একজনকে খোঁজার চেষ্টা শুরু করে দেয়, কারণ যতক্ষণ না অখিলকে উদ্ধার করা সম্ভব হচ্ছে ততক্ষণ যেন তারা এই ডুপ্লিকেটকে দিয়ে ব্যাপারটা সামনে রাখতে পারে। আর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি তারা একটা অটো ড্রাইভারকে দেখতে পায়, যাকে দেখতে মোটামুটি অখিলের মতোই। কিছু সময়ের জন্য হলেও বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে, কিন্তু এখন সিএম এর এমন একটা মানুষের প্রয়োজন ছিল যে যা হোক করে পাপা পান্ডেকে জেল থেকে বের করে সুস্থভাবে বিরজু পান্ডের কাছে পৌঁছে দেবে আর অখিলকে সেখান থেকে নিয়ে আসবে। তখন সেখানে উপস্থিত ডিজিপি অফিসার রাজুর কথা বলে। রাজু পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে সাহসী পুলিশ অফিসার ছিল, ডিউটির টাইমে সে কাউকে ভয় পেত না, সে অনেক ইমানদার ছিল, সৎ ছিল, তাই অনেক নেতাদের অসুবিধা হচ্ছিল। আর পুলিশ ডিপার্টমেন্টেরই অনেক লোক রাজুকে ঘুষ নেওয়ার জন্য ফোর্স করত, তাই রাজু এসব দেখে নিজেই বিরক্ত হয়ে তার চাকরি ছেড়ে দিয়েছে। এবার সিএম বলে, আমার এই মিশনের জন্য রাজুকেই দরকার। তখন মীনাক্ষী সিএম কে বলে, রাজু আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আর মীনাক্ষী নিজেই রাজুর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। আর তখন রাজু তাকে বলেছিল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, আমার জীবনে আর কখনো কোনো মেয়ে আসতে দেব না, আমি তোমার অপেক্ষায় থাকবো। আর মীনাক্ষী এখনো মনে করে রাজু এখনো তার জন্য অপেক্ষা করছে, আর সিএম এর কথাতে সে রাজুকে খুঁজতে শুরু করে দেয়। আর এরপরে আমরা রাজুকে দেখতে পাই, সে এখন গোদাবরী নদীর তীরে একটি ছোট্ট গ্রামে থাকে, আর তার এখন বিয়েও হয়ে গিয়েছে, আর তার 4টে বাচ্চাও আছে। আসলে রাজু অনাথ ছিল, আর চাকরি ছেড়ে দেওয়ার পর তার থাকার কোনো জায়গা ছিল না, তার কোনো ঠিকানা ছিল না। আর সে একদিন ট্রেনে করে কোথাও যাচ্ছিল, আর সেই ট্রেনে ভাগ্যলক্ষ্মী ছিল, সেও রাজুর মতনই ট্রেনের দরজায় উদাস হয়ে বসেছিল। আর দুজন দুজনকার দিকে তাকায় আর কথা বলা শুরু করে। আর কথায় কথায় ভাগ্যলক্ষ্মী তাকে বলে, আমাকে 18 বার ছেলেপক্ষ দেখতে এসেছে, কিন্তু আমাকে তাদের পছন্দ হয়নি, তাই আমি উদাস হয়ে আছি। আর রাজু বলে, আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, তাই আমিও উদাস হয়ে আছি। আর এখানেই তাদের প্রথম নজরেই তাদের দুজন দুজনকার মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর এই জন্য ভাগ্যলক্ষ্মীর বাবাও দেরি না করে তাদের দুজনকার বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর রাজু ঘর জামাই হয়ে তাদের বাড়িতেই থেকে যায়। ভাগ্যলক্ষ্মী আর রাজু তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। 6 বছরে তাদের 4টে বাচ্চা কাচ্চা হয়েছে, তাহলে বুঝতেই পারছো তাদের ভালোবাসার জোর কতটা। আর ভাগ্যলক্ষ্মীর আরো 2টো বোন আছে, আর তাদের স্বামীরাও ঘর জামাই হয়ে তাদের বাড়িতেই থেকে গেছে। আর
তার দুই বোনের স্বামী মিলে সবসময় রাজুকে ছোট করার চেষ্টা করতে থাকে। আর তার শ্বশুরও তাদের 4টে বাচ্চা কাচ্চা হওয়ার পর ভাগ্যলক্ষ্মী আর রাজুকে একসঙ্গে শুতে দেয় না। আর এখানে অনেক পারিবারিক কমেডি হয়, যেটা আমরা স্কিপ করে মেন গল্পে যাচ্ছি। আর এরপর একদিন সকালে রাজু তার ছেলে লিঙ্গামকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন তার শ্বশুর তাকে ডেকে তার হাতে 5 লাখ টাকা দেয় আর তাকে বলে এই টাকা নিয়ে কন্ট্রাক্টরের হাতে দিতে। তখন রাজু তার ছেলের স্কুলের ব্যাগের মধ্যে টাকাটা রেখে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথে বাস স্টপে রাজু তার শিক্ষক জয়রামকে দেখতে পায় আর তাকে দেখতে পেয়ে রাজু তার কাছে ছুটে যায়। জয়রাম অনেক উদাস হয়েছিল। তখন রাজু তাকে বলে চিনতে পারছেন, আমি আপনার স্টুডেন্ট রাজু। আর তখন আমরা রাজু ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে রাজু এক্সাম দিচ্ছিল এবং সে পরীক্ষায় নকল করে সব লিখছিল। আর তখন তার স্যার জয়রাম তাকে দেখে ফেলে, কিন্তু সে রাজুকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মাস্টারের এরকম ব্যবহার রাজুর একটু আজব লাগে, তাই সে এক্সাম শেষ হওয়ার পর শিক্ষকের কাছে গিয়ে বলে আপনি আমাকে চিটিং করার সময় দেখেছিলেন, কিন্তু আপনি আমাকে কিছু বললেন না কেন? তখন জয়রাম তাকে বলে আমি যদি তোমাকে চিটিং করার সময় ধরে ফেলি তোমাকে সবাই ঘৃণা করবে, কিন্তু আমি যদি তোমাকে চিটিং করতে দেখেও না ধরি তখন তুমি নিজে চিটিং করতে ধরে ফেলবে। আর যখন তুমি নিজেকে চিটিং করতে ধরে ফেলবে তখন তুমি তোমার নিজের নজরে জোকার হয়ে থেকে যাবে। আর মাস্টারের এই কথা রাজুর মনে গেঁথে যায়। আর সেই দিন থেকে রাজু ঠিক করে নিয়েছিল আজকের পর থেকে সে আর কখনো কোনো অসৎ কাজ করবে না। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর রাজু তার শিক্ষককে বলে আপনার জন্যই আমি পুলিশ অফিসার হয়েছিলাম, সৎ পথে থেকেই সবকিছু করছিলাম, কিন্তু অন্য লোকেরা আমার উপর অনেক জোর করে অসৎ পথে যাওয়ার জন্য, বাধ্য হয়ে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এরপর রাজু কিছুক্ষণ তার সঙ্গে গল্প করে আর তাকে তার বাড়িতে আসতে বলে, কিন্তু জয়রাম অন্য কোনো দিন আসবো বলে বাসে উঠে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু মাস্টারের অবস্থা দেখে রাজু বুঝতে পারে মাস্টার অনেক বিপদের মধ্যে আছে, তার নিশ্চয়ই টাকা পয়সার দরকার। তাই সে তার শ্বশুরের দেওয়া টাকা বার করে আর দোকান থেকে 1 ডজন কলা কেনে এবং সেই কলার ব্যাগেই টাকা রেখে কলা দেওয়ার বাহানা করে টাকাগুলো মাস্টারমশাইয়ের হাতে দিয়ে দেয়। এরপর রাজু সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসে আর তার ছেলের সঙ্গে মিলে তার ছেলের স্কুল ব্যাগের পেছনটা ছিঁড়ে দেয় আর তার শ্বশুরকে বলে আমি টাকা এই ব্যাগের মধ্যেই রেখেছিলাম আর এই ছেঁড়া দিয়ে টাকা কোথাও পড়ে গেছে। যাই হোক, এর পরের দিন ভাগ্যলক্ষ্মীর বড় বোনের হাজবেন্ড হোয়াটসঅ্যাপে তার এক 10 ক্লাসের বান্ধবীকে মেসেজ করে আর এই কথা ভাগ্যলক্ষ্মীর বড় বোন জানতে পেরে যায় আর চিৎকার করে সমস্ত বাড়ি মাথায় করে ফেলে। তখন তার হাজবেন্ড বলে আমি তো শুধু হাই লিখে পাঠিয়েছি, এতে হাঙ্গামা করার কি হয়েছে? আর তখন সেখানে রাজু চলে আসে আর সে আগুনে ঘি ঢালতে শুরু করে। তখন রাজু বলে হাই কথার মানে হলো আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। আর এই কথা শুনে ভাগ্যলক্ষ্মীর বড় বোন আরো কান্নাকাটি করতে থাকে আর তখন বাড়ির সবাই তার বড় বোনের স্বামীকে চরিত্রহীন মনে করতে থাকে। আর তখন রাজু নিজেই নিজের নামে গুণগান করতে থাকে যে আমি অনেক সাদাসিধে একটা মানুষ, আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত, আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবেসেছি, আমার জীবনে আমার প্রথম ভালোবাসা আমার স্ত্রী। আর ঠিক তখনই মীনাক্ষী তাকে খোঁজ করতে করতে সেখানে পৌঁছে যায় আর তাকে দেখতে পেয়ে তো রাজু একটা হাই ভোল্টেজ শক খেয়ে যায় আর মীনাক্ষী তার দিকে এগিয়ে যেতে থাকে আর সবার প্রথমে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই রাজু। আর এরপরেই তো ভাগ্যলক্ষ্মীর পুরো পরিবার রাজুকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন ভাগ্যলক্ষ্মী তার স্বামীর হয়ে কথা বলে, সে বলে আমার স্বামী তো কোনো খারাপ কাজ করেনি, উনি বিয়ের আগে ভালোবেসেছিলেন, বিয়ের পর তো উনি শুধু আমাকেই ভালোবেসেছেন। আর এরপর সে ধীরে ধীরে রাজুর কাছে যায় আর অনেক ভালোবাসার সঙ্গে রাজুকে বলে আপনি আমাকে সব কথা বলেন, কিন্তু জানি না কেন আপনি আপনার ভালোবাসার কথা গোপন করে রেখেছেন, কিন্তু আমি এখন আপনার ভালোবাসার কথা শুনতে চাই। আর রাজু তার মায়ায় ভরা ভালোবাসায় ভরা কথা শুনে গলে যায়। কিন্তু তখন তাদের বাড়ির চাকর চোখের ইশারায় রাজুকে ভালোবাসায় গলে গিয়ে সবকিছু বলতে বারণ করে, কিন্তু স্ত্রী লোকের মায়া, সেই মায়া থেকে বেরোনো কি সম্ভব? তাই রাজু সব বলতে শুরু করে তার আর মীনাক্ষীর লাভ স্টোরির কথা। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাজু একজন ট্রেনার ছিল আর মীনাক্ষী সেই ক্যাম্পে ট্রেনিং এর জন্য এসেছিল আর রাজুকে দেখার পর সে রাজুকে ভালোবেসে ফেলে আর সে রাজুকে লাইন মারতে শুরু করে। আর ট্রেনিং শেষ হওয়ার আগেই রাজুও তাকে ভালোবেসে ফেলে আর ভালোবাসায় তারা অনেক কাণ্ড করে, সেগুলো আর দেখাচ্ছি না। এরপর ট্রেনিং শেষ হয়ে যায়, মীনাক্ষী একজন পুলিশ অফিসার হয়ে যায়, কিন্তু সেই সময় রাজু একটা মিশনে গিয়েছিল আর সেখানে কিছু গ্যাংস্টারদের ইনকাউন্টার করে দিয়েছিল আর এই জন্যই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই জন্য রাজু রেগে গিয়ে তার চাকরিই ছেড়ে দেয় আর মীনাক্ষীকে বলে ডিপার্টমেন্টের লোক তোমার সাথেও এমনটাই করবে, তাই তুমিও চাকরি ছেড়ে দাও আর আমার সাথে চলো, আমরা দূরে কোথাও গিয়ে সংসার বানাবো। কিন্তু মীনাক্ষী চাকরি ছেড়ে দিতে রাজি হয় না, তাই সে রাজুর সাথে ব্রেকআপ করে নেয়। এবার সিন বর্তমানে ফিরে আসে, যেখানে মীনাক্ষী রাজুকে অখিলের কিডন্যাপের ব্যাপারে বলছিল। মীনাক্ষী রাজুকে বলে অখিলকে উদ্ধার করার জন্য আমার তোমাকে প্রয়োজন, তোমাকে আমার সাথে যেতে হবে। রাজু যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর মীনাক্ষীকে বলে আমার স্ত্রী অনেক ভালো, সে আমাকে অবশ্যই যেতে দেবে। তাই সে এই ব্যাপারে কথা বলার জন্য ভাগ্যলক্ষ্মীর কাছে যায়, কিন্তু সে কিছু বলার আগেই ভাগ্যলক্ষ্মীর রাগ দেখে ঘাবড়ে যায় আর ভাগ্যলক্ষ্মীও তাকে যেতে মানা করে দেয়। আর এদিকে মীনাক্ষীর সঙ্গে আইজিও এসেছিল, সে তাড়াতাড়ি করে সিএম কে ফোন করে এখানকার সব কথা বলে। এরপর সিএম সেখানে ভিডিও কল করে আর সে ভাগ্যলক্ষ্মীকে রিকোয়েস্ট করে যে 4 দিনের মাত্র ব্যাপার, 4 দিন পর আবার সে তোমার কাছে ফিরে আসবে। আর শেষ পর্যন্ত ভাগ্যলক্ষ্মী রাজি হয়ে যায়, কিন্তু সে একটা শর্ত রাখে, সে রাজুকে বলে এই অপারেশনে আমিও আপনার সঙ্গে যাব। মীনাক্ষী তখন
বলে আমরা কোনো পিকনিক করতে যাইনি, এই অপারেশন খুবই বিপজ্জনক, তাতে যে কোনো কিছু হতে পারে। তখন রাজু বলে হ্যাঁ মীনাক্ষী ঠিকই বলছে। তখন ভাগ্যলক্ষ্মী রেগে গিয়ে মীনাক্ষীকে বলে আমি কোনো পাগল মেয়ে নয়, কোন দুঃখে আমি আমার স্বামীকে তোমার সঙ্গে একলা ছেড়ে দেবো? এখন বর্ষাকাল, যদি কখনো জোরে মেঘ ডাকে তুমি আমার স্বামীকে জড়িয়ে ধরবে আর আমার স্বামীর সঙ্গে গুলুগুলু করবে। মীনাক্ষী বলে আমাকে তোমার কি মনে হয় আমি একজন পুলিশ অফিসার, আমি সামান্য মেঘের গর্জনে ভয় পেয়ে যাব আর তোমার স্বামীকে জড়িয়ে ধরবো? দুর্ভাগ্যবশত তখনই মেঘ ডাকি আর ভাগ্যলক্ষ্মীর কথাই সত্যি হয়, মীনাক্ষী ছুটে এসে রাজুকে জড়িয়ে ধরে। ব্যাস আর কি, তারা বাধ্য হয় ভাগ্যলক্ষ্মীকে তাদের সঙ্গে নিয়ে যেতে। আর এবার রাজুর সঙ্গে সঙ্গে ভাগ্যলক্ষ্মী, তার ছেলে লিঙ্গাম, ভাগ্যলক্ষ্মীর বাবা ও তার এক চাকর তাদের সঙ্গে যায়। আর তারা সবাই একসঙ্গে সিএমের সঙ্গে দেখা করতে যায়, যেখানে মীনাক্ষী আর সিএম দুজন মিলে রাজুকে সমস্ত ঘটনা খুলে বলে। সিএম বলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক চাপ আছে, 4 দিনের মধ্যেই অখিলকে দিল্লি পাঠাতে হবে। রাজুও তখন বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি 4 দিনের মধ্যেই অখিলকে আপনার সামনে নিয়ে আসবো। আর এই অপারেশনের জন্য আমার পাপা পান্ডেকে দরকার। কিন্তু সেই জেলার তো পাপা পান্ডেকে ছাড়তে রাজি হয়নি। রাজু আর সবাই মিলে পাপা পান্ডেকে জেল থেকে বের করানোর একটা মাস্টার প্ল্যান করে। রাজু সেই জেলেই থাকা এক কয়েদির কাছে পাপা পান্ডেকে মারধর করার সুপারি দেয়। আর আমরা জেলের ভেতর দেখি কয়েকজন কয়েদি পাপা পান্ডের ওপর হামলা করে দেয়, আর তার ফলে পাপা পান্ডে অনেক ঘায়েল হয়ে যায়। আর যার ফলে জেলার তাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু জেলার সমস্ত ঘটনা বুঝতে পেরে যায় যে পাপা পান্ডেকে জেল থেকে বের করার জন্যই এই প্ল্যান করেছে সিএম। তাই জেলার হসপিটালের সিকিউরিটি অনেক টাইট করে দেয়। কিন্তু এদিকে রাজু প্ল্যান করে সিএম এর ফ্যামিলি ডাক্তারকে এই প্ল্যানে সামিল করে নেয়। আর রাজু, মীনাক্ষী, ভাগ্যলক্ষ্মী 3 জন ডাক্তার সেজে হসপিটালের ভেতরে যায়। আর অন্যদিকে আইজি জেলারকে বোকা বানানোর জন্য অন্যদিকে ফায়ার করে, আর জেলারও তার পিছন পিছন ছুটতে থাকে। আর অন্যদিকে রাজু, মীনাক্ষী, ভাগ্যলক্ষ্মী পাপা পান্ডের কাছে চলে আসে আর তাকে নিয়ে তারা হসপিটাল থেকে বেরিয়ে যায়। এরপর একটা জায়গায় এসে তারা বীর্য পান্ডেকে কল করে আর পাপা পান্ডের সঙ্গে কথা বলায়, কিন্তু পাপা পান্ডের গর্দানে অনেক চোট লেগেছিল। তখন সিএম এর ফ্যামিলি ডাক্তার বীর্য পান্ডেকে বলে পাপা পান্ডে বেশিক্ষণ কথা বলতে পারবে না। আর এরপর বীর্য পান্ডে তাদেরকে লোকেশন বলে দেয় আর রাজুকে বলে আমার ভাইকে তোমরা সেখানে নিয়ে চলে এসো, নাহলে আমি অখিলকে এক্ষুনি মেরে দেবো। সবকিছু ঠিকঠাকই চলছিল, তারা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। সেখানে ভাগ্যলক্ষ্মী সবাইকার জন্য খাবার নিয়ে আসে। পাপা পান্ডে পাহাড়ের ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন ভাগ্যলক্ষ্মী তার কাছে যায় আর তাকে খাবার নেওয়ার জন্য বলে, কিন্তু পাপা পান্ডে তাকে মানা করে আর বলে আমি খাবার খেতে পারবো না। কিন্তু ভাগ্যলক্ষ্মী গ্রামের মেয়ে, সে অতটা শিক্ষিত নয় আর সে মানুষকে খাওয়াতে বেশি ভালোবাসতো, আর তাই সে জোর করে পাপা পান্ডেকে খাওয়াতে চাইছিল। আর সে ভুলবশত একটা ধাক্কা মেরে দেয়, যার ফলে পাপা পান্ডে ওপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচের রাস্তায় পড়ে যায়। আর তখন একটা গাড়ি এসে পাপা পান্ডেকে ধাক্কা মেরে চলে যায়, আর যার ফলে সঙ্গে সঙ্গে সেখানেই পাপা পান্ডের মৃত্যু হয়ে যায়। এবার রাজু কিছু বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখন ডাক্তার পাপা পান্ডের শরীরে একটা ইঞ্জেকশন দেয় আর রাজুকে বলে এর ফলে এর শরীর কিছুদিন পর্যন্ত খারাপ হবে না। আর এরপর তারা পাপা পান্ডের লাশটাকে ভালো করে জামা কাপড় পরায়, চশমা লাগায়, টুপি পরায়। আর এরপর অনেক কমেডি হয়, সেটা আপনারা ফুল মুভি দেখলেই দেখতে পারবেন। আমি কমেডি স্কিপ করে মুভির মেইন গল্পে যাচ্ছি। আর এরপর পাপা পান্ডেকে যখন তারা গাড়িতে তুলছিল তখন তার শত্রু গ্যাং এর লোকজন তাকে দেখে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গে ফোন করে সেই গ্যাং এর হেড ছোট নায়ককে সব বলে দেয় যে কতগুলি লোক পাপা পান্ডেকে নিয়ে কোথাও যাচ্ছে। আর এবার ছোট নায়ক পাপা পান্ডেকে মারার জন্য সমস্ত গ্যাং মেম্বারকে নিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বীর্য পান্ডেও এ খবর পেয়ে যায় যে ছোট নায়ক তার ভাই পাপা পান্ডেকে মারার জন্য আসছে। তাই বীর্য পান্ডে তার দলের খাস লোক প্রেম পান্ডেকে পাঠিয়ে দেয় পাপা পান্ডেকে রক্ষা করার জন্য। আর প্রেম পান্ডে মাঝ রাস্তাতেই রাজুদের গাড়ি থামিয়ে দেয়। আর তখন বীর্য পান্ডে রাজুকে ফোন করে আর তাকে সবকিছু বলে, আর রাজুকে বলে তুমি প্রেম পান্ডের সঙ্গেই থাকবে আর আমি অখিলকে নিয়ে তোমাদের কাছে যাচ্ছি। এবার প্রেম পান্ডে তাদের সবাইকে নিয়ে তাদের আড্ডায় চলে যায়। প্রেম পান্ডে আর প্রেম পান্ডের লোকজন বাবা পান্ডেকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই ছোট নায়ক তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছে যায় আর তাদের উপর হামলা করে দেয়। যখনই তারা সবাই গুলি চালায় তখনই রাজু পাপা পান্ডের হুইল চেয়ারটা সামনের দিকে ঠেলে দেয়। রাজুর প্ল্যান ছিল যে বীর্জু পান্ডেকে বলে দেবে এই গোলাগুলির মধ্যে পাপা পান্ডের গায়ে গুলি লেগে সে মারা গেছে, কিন্তু প্রেম পান্ডে পাপা পান্ডেকে আবার সেখান থেকে সরিয়ে দেয়। অনেকক্ষণ ধরে তাদের ফাইট চলে আর শেষ পর্যন্ত দুটি গ্যাংয়ের সবই লোক মারা যায়। এরপর রাজু তাড়াতাড়ি করে সুযোগ বুঝে পাপা পান্ডের শরীরে কিছু ক্ষত সৃষ্টি করে আর তার চারিদিকে রক্ত লাগিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরেই বীর্জু পান্ডে সেখানে আসে। তখন রাজু বীর্জু পান্ডেকে বলে পাপা পান্ডে একজন বীর যোদ্ধার মতো লড়াই করেছে, কিন্তু এই লড়াইয়ে সে মারা গেছে, আর আখিলকে আমাদের সঙ্গে যেতে দাও, কারণ পাপা পান্ডের শেষ ইচ্ছা এটাই ছিল। আর বীর্য পান্ডে ইমোশনাল হয়ে তার কথা মেনে নেয়, আখিলকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে রাজুর পিছু করতে করতে জেলার সেখানে পৌঁছে যায়। আর যখন রাজু পাপা পান্ডের শরীরে রক্ত লাগাচ্ছিল, প্ল্যান বানাচ্ছিল, সেই সব কাণ্ড সে জেলার ভিডিও ক্যামেরা করে রেখে দিয়েছিল। জেলার বীর্জু পান্ডেকে পুরো ভিডিও দেখায় আর তাকে বলে পাপা পান্ডে এই লড়াইয়ে মারা যায়নি, এরা সবাই মিলে তাকে অনেক আগেই মেরে ফেলেছে। এটা শুনে বীর্জু পান্ডে রেগে গিয়ে রাজুর দিকে বন্দুক তাক করে, কিন্তু তখনই হুট করে রাজু অফিসারকে বলে স্যার প্ল্যান বি অ্যাক্টিভ
করুন। তখন জেলার অবাক হয়ে যায় আর রাজুকে জিজ্ঞাসা করে, আরে ইয়ার প্ল্যান বি আবার কি? রাজু তখন বলে, এই সব কিছু তো আপনারই প্ল্যান স্যার, আপনি তো প্ল্যান করেছিলেন, আপনি আমাদের ধরিয়ে দেবেন, তারপর বিরজুকে মেরে আখিলকে এখান থেকে নিয়ে যাবেন। জেলার কিছুই বুঝতে পারছিল না যে রাজু এসব কি বলছে, কিন্তু বীরজু পান্ডে এবার সেই জেলারের দিকে বন্দুক তাক করে ধরে। সে মনে করে জেলারই এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড। রাজু আবারও বলে, স্যার প্ল্যান সি অ্যাক্টিভ করুন। অফিসার বলে, আরে প্ল্যান সিটা আবার কি? রাজু জেলারকে বলে, আপনার প্ল্যান অনুযায়ী এখানে তো অনেক স্নাইপারও রয়েছে, আপনি তাদেরকে বীরজুকে মারার অর্ডার দিয়ে দিন। একথা শুনে বীরজু তো অনেক ভয় পেয়ে যায়, তাই সে তার গ্যাংয়ের লোকেদেরকে স্নাইপার কোথায় আছে খুঁজতে বলে। গ্যাংয়ের সব লোক এদিক ওদিক ছড়িয়ে যায়, আর এদিকে সুযোগ বুঝে রাজু, অখিল আর সব লোকজনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বীরজু পান্ডে তাদের প্ল্যান বুঝতে পেরে তাদেরকে তাড়া করে, আর রাজুরা ছুটতে ছুটতে একটা ফ্যাক্টরিতে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে নেয়। কিন্তু এমন সিচুয়েশনে ভাগ্যলক্ষ্মী আর মীনাক্ষী দুজনের সঙ্গে ঝগড়াই করে যাচ্ছিল, আর তারা দুজনেই রাজুকে দোষারোপ করছিল। মীনাক্ষী বলে, আমি রাগের মাথায় তোমাকে বেকআপ বলেছিলাম, আর তুমি আমাকে মানানোর একটু চেষ্টাও করলে না। তুমি যদি একটু নিজের দাড়ি বড় করতে, আমার আগে পিছু ঘুরতে, তাহলে আমি তো আবার রাজি হয়ে যেতাম। অন্যদিকে আবার ভাগ্যলক্ষ্মী বলে, আপনি আমার কাছে এত বড় কথা কেন লুকিয়ে রেখেছেন? আপনি এখন এক কাজ করুন, আমাকে ছেড়ে দিয়ে আপনি মীনাক্ষীকে বিয়ে করে নিন। আর তাদের এরকম কথাবার্তা শুনে রাজুর রক্ত গরম হয়ে যায়, সে রেগে আগুন হয়ে যায়। সে তো আর মেয়ে ছেলের গায়ে হাত তুলতে পারে না, তাই সে বীরজু পান্ডের গ্যাংয়ের সব লোকেদের হাওয়া টাইট করে দেয়, তাদেরকে এলোতাফারি মারতে থাকে। আর এই লড়াইয়ে সে বীরজু পান্ডেকেও মেরে ফেলে। আর এই লড়াই করার সঙ্গে সঙ্গে রাজু দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে, যেমন কোনো মেয়ে যদি ছেড়ে চলে যায়, সেই মেয়ের জন্য কোনোদিনও নিজের দাড়ি বাড়িও না, তার অপেক্ষায় বসে থেকো না, তার বদলে অন্য একটা মেয়ে পটিয়ে নিও। আর নিজের স্ত্রী যতই ভালোবেসে জিজ্ঞাসা করুক, তাকে বিয়ের আগে তোমার অতীতের কথা কিচ্ছু বলবে না। যাই হোক, এর সঙ্গে ফাইট খতম হয়ে যায়, কিন্তু টুইস্ট এখনো বাকি আছে, কারণ রাজু এখন নিজে অখিলকে কিডন্যাপ করে নেয়। আর এখন সে নিজে সিএম কে ফোন করে। আপনাদের তো রাজুর মাস্টারমশাই জয়রামের কথা মনেই আছে, যাকে উদাস থেকে রাজু তাকে টাকা দিয়েছিল, কিন্তু মাস্টারের টাকা পয়সার কোনো দরকারই ছিল না। মাস্টারমশাই রাজুর পয়সা ফিরিয়ে দেওয়ার জন্য তার ঘরে এসেছিল, আর সেই রাজুকে বলেছিল ইলেকশনের সময় সেখানকার এমএলএ ছাপ্পা ভোট দিচ্ছিল, তখন মাস্টারমশাই তাকে আটকে দিয়েছিল আর বাইরে বার করে দিয়েছিল। আর তাই সে তার প্রতিশোধ নিতে একটা মেয়েকে টাকা দিয়ে মাস্টারের বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির কেস করে, তার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে তাকে স্কুল থেকে অপমান করে বার করে দিয়েছিল। আর এরপর মাস্টার অনেক মানুষের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তাই রাজু সিএম কে ফোন করে বলে, যদি আখিলকে ফেরত পেতে চান, তাহলে সেই এমএলএ কে বলুন মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চাইতে, আর তাকে পুরো সম্মানের সঙ্গে সেই স্কুলেই ফিরিয়ে নিন। এরপর সিএম সেই এমএলএ এর খোঁজ করে, আর সেই এমএলএ আর কেউ নয়, পার্টি প্রেসিডেন্টের নিজের শ্বশুর মশাই। আর সিএম এর কথা মতো সেই এমএলএ মাস্টার মশাইয়ের কাছে পা ধরে ক্ষমা চায়, আর তার উপর লেগে থাকা সমস্ত আরোপ তুলে নেওয়া হয়, আর তাকে সম্মানের সাথে সেই স্কুলে পুনরায় জয়েন করানো হয়। আর রাজু অখিলকেও সিএম এর কাছে ছেড়ে দেয়, আর সিএম অখিলের কাছে হাত জোড় করে বলে, প্লিজ আপনার সাথে যা যা হয়েছে তা কাউকে বলবেন না। আর মুভির শেষে দেখি মীনাক্ষীও ট্রান্সফার নিয়ে সেই গ্রামে চলে আসে যে গ্রামে রাজু থাকে, আর তার বাড়ির পাশেই সে ঘর ভাড়া নেয়। আর তাকে দেখতে পেয়ে ভাগ্যলক্ষ্মী আবারও তার সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়। যাই হোক, মুভির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।